তোশিবা দশকের পর দশক ধরে তোশিবার প্রযুক্তি ও উদ্ভাবন বিশ্বজুড়ে মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে গভীরভাবে মিশে গিয়েছিল। এমনকি একসময় জাপানের টেকনোলজিক্যাল এবং ইন্ডাস্ট্রিয়াল রাইজের প্রতীক হিসেবে বিবেচিত হতো এই ব্র্যান্ডটি। কিন্তু তোশিবার গল্প শুধুই সাফল্য আর ইনোভেশনের নয়। তোশিবা যেখানে একসময় জাপানের সবচেয়ে প্রভাবশালী কর্পোরেশনগুলোর একটি ছিল, সেখানে কোম্পানিটি পরবর্তীতে প্রবেশ করে এক গভীর সংকটের অধ্যায়। বিভিন্ন স্ক্যান্ডাল, ভয়াবহ আর্থিক বিপর্যয় এবং মানুষের আস্থার বড় ধরনের ভাঙন কোম্পানিটিকে নিয়ে যায় এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। একসময় তোশিবা টেলিভিশন, ল্যাপটপ, ডিভিডি প্লেয়ার থেকে শুরু করে সেমিকন্ডাক্টর, মেডিকেল ইকুইপমেন্ট এবং নিউক্লিয়ার পাওয়ার সিস্টেম প্রায় প্রতিটি বড় টেকনোলজি সেগমেন্টেই একটি গ্লোবাল কনগ্লোমারেট হিসেবে নিজের অবস্থান তৈরি করেছিল, যার প্রভাব কেবল কনজিউমার ইলেকট্রনিক্সেই সীমাবদ্ধ ছিল না, বরং বিশ্ব অর্থনীতির বহু গুরুত্বপূর্ণ সেক্টরে বিস্তৃত ছিল। তোশিবার এই গ্রোথের পেছনে মূল শক্তি হিসেবে কাজ করেছে এর ইনোভেশন, স্ট্র্যাটেজিক অ্যাকুইজিশন এবং ইমার্জিং ইন্ডাস্ট্রিগুলোতে কম্পিটিটরদের তুলনায় আগে প্রবেশ করার সিদ্ধান্তের মাধ্যমে। তবে তোশিবা যখন অসংখ্য বিজনেস একসাথে বিস্তার ঘটাতে থাকে, তখন তাদের জন্য প্রফিটেবিলিটি ম্যানেজ করা ক্রমেই কঠিন হয়ে পড়ে। একই সাথে বাড়তে থাকে গ্লোবাল প্রতিযোগীদের চাপ। সময়ের সাথে জমতে থাকা এই সংকটগুলো তোশিবাকে এমন এক অবস্থানে নিয়ে যায় যেখানে 2023 সালে কোম্পানিটি টোকিও স্টক এক্সচেঞ্জ থেকে ডিলিস্টেড হতে বাধ্য হয়। এর ফলে প্রায় 74 বছর পর তারা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানি হিসেবে নিজেদের অবস্থান হারায়। কিন্তু ঠিক কী কারণে একসময় জাপানের ইন্ডাস্ট্রিয়াল শক্তির প্রতীক হিসেবে বিবেচিত তোশিবা শেষ পর্যন্ত ডিলিস্টিংয়ের মতো পরিস্থিতির মুখোমুখি হল? মূলত তোশিবার শুরুটা হয়েছিল ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে। 1875 সালে ইনভেন্টর হিসাশিগে তানাকা জাপানের আধুনিকায়নের অংশ হিসেবে টেলিগ্রাফিক ইকুইপমেন্ট ডেভেলপ করার দায়িত্ব পাওয়ার পর তানাকা সেইজো শো প্রতিষ্ঠা করেন। অন্যদিকে 1890 সালে ইচিসুকে ফুজিওকা এবং সোইচি মিয়োশি হাকুনেৎসু শা অ্যান্ড কোং লিমিটেড প্রতিষ্ঠা করেন, যারা জাপানের প্রথম ইনক্যান্ডেসেন্ট লাইট বাল্ব তৈরি করে নতুন এক যুগের সূচনা করেছিল। পরবর্তীতে 1899 সালে এই কোম্পানিটির নাম পরিবর্তন করে টোকিও ইলেকট্রিক কোম্পানি রাখা হয়। এই সময় টোকিও ইলেকট্রিক কোম্পানি জাপানের লাইটিং টেকনোলজিতে অগ্রণী ভূমিকা পালন করে। অন্যদিকে 1904 সাল থেকে তানাকা সেইজো শো শিবাউরা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস নামে নতুন পরিচয়ে বিজনেস পরিচালনা করছিল, এবং ওই সময় তারা মূলত হেভি ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট বিশেষায়িত ছিল। তবে কোম্পানি দুটি 1923 সালের ভয়াবহ গ্রেট কান্ত ভূমিকম্পে বড় ধরনের ধাক্কা খায়। পরবর্তীতে 1939 সালে টোকিও ইলেকট্রিক কোম্পানি এবং শিবাউরা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস একীভূত হয়ে প্রতিষ্ঠিত হয় টোকিও শিবাউরা ডেঙ্কি, যে কোম্পানিটি পরবর্তীতে বিশ্বজুড়ে পরিচিত হয় তোশিবা কর্পোরেশন নামে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধবিধ্বস্ত জাপানের পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তোশিবা। প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়া জাপানের শিল্প ব্যবস্থাকে পুনরায় দাঁড় করানোর পাশাপাশি কোম্পানিটি ধীরে ধীরে তাদের ম্যানুফ্যাকচারিং সক্ষমতা পুনর্নির্মাণ করে এবং নতুন নতুন প্রোডাক্ট ক্যাটাগরিতে প্রবেশ করতে শুরু করে। মূলত এই সময়ের মধ্যেই তোশিবা টেলিভিশন, রেডিও, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, এয়ার কন্ডিশনার, ভিডিও টেপ রেকর্ডার, ব্রডকাস্ট ইকুইপমেন্ট, মাইক্রোওয়েভ ওভেন, এমনকি মেকানাইজড মেইল প্রসেসিং সিস্টেমের মতো বিভিন্ন ক্যাটাগরিতে নিজেদের বিজনেস সম্প্রসারণ করে। 1950 এবং 1960-এর দশকে জাপানের ইকোনমিক বুমের সঙ্গে তাল মিলিয়ে তোশিবা দ্রুত গতিতে গ্রো করতে থাকে। এই সময়ে অ্যাকুইজিশন এবং ডাইভার্সিফিকেশনের মাধ্যমে তোশিবার এক্সপ্যানশন আরও দ্রুত বাড়তে থাকে। সময়ের সাথে কোম্পানিটি হেভি ম্যানুফ্যাকচারিং, সেমিকন্ডাক্টর, মেডিকেল সিস্টেমস, রাডার টেকনোলজি, ডিজিটাল কম্পিউটার, কালার ভিডিও ফোন সহ অসংখ্য ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে প্রবেশ করে তোশিবা, যার ধারাবাহিকতায় 1959 সালে তোশিবা টোকিও স্টক মার্কেটে তালিকাভুক্ত হয় এবং ধীরে ধীরে তাদের ইন্টারন্যাশনাল প্রেজেন্স আরও শক্তিশালী করতে শুরু করে। 1971 সালে তোশিবা ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার সেগমেন্টে প্রবেশ করে। 1977 সালে ব্রাজিলের জনপ্রিয় টিভি ব্র্যান্ড এসিএমপি অধিগ্রহণ করে কোম্পানিটি। অন্যদিকে 1979 সালে প্রিন্টার বিজনেসে প্রবেশ করে তোশিবা। 1981 সালে ওয়্যারলেস পজ সিস্টেম লঞ্চ করে এবং 1985 সালে তাদের রেভলিউশনারি T1100 ল্যাপটপ বাজারে নিয়ে আসে তোশিবা, যা অনেকের মতেই বিশ্বের প্রথম ম্যাস মার্কেট ল্যাপটপ কম্পিউটার। পরবর্তীতে তোশিবা ডিভিডি টেকনোলজিতে অগ্রণী ভূমিকা রাখে।
বারকোড সিস্টেমে বিস্তার ঘটায় এবং মেমোরি চিপ, সেমিকন্ডাক্টর ও নিউক্লিয়ার এনার্জির মতো উচ্চ প্রযুক্তির ক্ষেত্রেও বিজনেস এক্সপ্যান্ড করে তোশিবা। তবে এই বিজনেস এক্সপ্যানশনের মধ্যেই 1987 সালে তোশিবার রেপুটেশনে প্রথম বড় কোনো ধাক্কা আসে, যা তোশিবা কংসবার্গ বা সিওএম স্ক্যান্ডাল নামে পরিচিত। মূলত তোশিবার একটি সাবসিডিয়ারি কোম্পানি তোশিবা মেশিন গোপনে সোভিয়েত ইউনিয়নের কাছে উন্নত শিপ প্রোপেলার মিলিং মেশিন বিক্রি করে। পরবর্তীতে এই মেশিনগুলো ব্যবহার করে সোভিয়েত সাবমেরিনের জন্য আরও নীরব প্রোপেলার তৈরি করা সম্ভব হয়, ফলে সেগুলো শনাক্ত করা অনেকটাই অসম্ভব হয়ে যায়। ঘটনাটিকে যুক্তরাষ্ট্র তাদের জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হিসেবে দেখে এবং তীব্র প্রতিক্রিয়া জানায়। এই প্রযুক্তি ট্রান্সফার প্রতিরক্ষা খাতে যুক্তরাষ্ট্রের জন্য বিলিয়ন ডলারের অতিরিক্ত খরচ তৈরি করে। এর পরপরই যুক্তরাষ্ট্রসহ পুরো পশ্চিমা মার্কেটে তোশিবাকে নিয়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। এমনকি কিছু মার্কিন আইনপ্রণেতা প্রকাশ্যে তোশিবার পণ্য ধ্বংস করেন। ফলে যুক্তরাষ্ট্র জুড়ে বয়কট ক্যাম্পেইন ছড়িয়ে পড়ে এবং মার্কিন সেনেটে তোশিবার পণ্য আমদানিতে নিষেধাজ্ঞার প্রভাব বিপুল ভোটে পাশ হয়। চাপের মুখে তোশিবা প্রায় $1 মিলিয়ন ব্যয়ে বিভিন্ন সংবাদপত্রে ক্ষমা চেয়ে বিজ্ঞাপন প্রকাশ করে। একই সঙ্গে কোম্পানিটির প্রেসিডেন্ট এবং চেয়ারম্যান সহ শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তা পদত্যাগ করতে বাধ্য হন, যদিও তোশিবা শেষ পর্যন্ত এই সংকট থেকে টিকে যায়। কিন্তু এই ঘটনার পর তাদের আন্তর্জাতিক রেপুটেশন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে এত বড় বিতর্কের পরেও প্রায় পুরো 1990 সালের দশক জুড়ে তোশিবা ল্যাপটপ ইন্ডাস্ট্রির অন্যতম মার্কেট লিডার হিসেবে নিজেদের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়। তবে 1999 সালে তোশিবা আবারও একটি বড় ধরনের বিতর্কের মুখে পড়ে। মূলত তোশিবার প্রায় 50 লাখ ল্যাপটপে ফ্লপি ডিস্ক ড্রাইভে এই ত্রুটি দেখা দেয়। ঘটনাটিকে কেন্দ্র করে তোশিবার বিরুদ্ধে একটি ক্লাস অ্যাকশন মামলা দায়ের করা হয়। ফলে দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর তোশিবা প্রায় $1 বিলিয়ন একটি সেটেলমেন্টে সম্মত হয়। পরবর্তীতে একই ঘটনার সাথে সম্পর্কিত একটি সরকারি মামলাও তাদের প্রায় $23 মিলিয়ন পরিশোধের মাধ্যমে নিষ্পত্তি করতে হয়। যদিও এই ঘটনাটি কোম্পানিটির জন্য সরাসরি কোনো অস্তিত্ব সংকট তৈরি করেনি, তবে এটি তোশিবার ল্যাপটপ বিজনেসের প্রতি কনজিউমারদের আস্থায় বড় ধরনের প্রভাব ফেলে। আর ঠিক সেই সময় ডেল এবং এইচপির মতো প্রতিযোগীরা দ্রুত মার্কেট শেয়ার বাড়াতে শুরু করে। ফলে ধীরে ধীরে ল্যাপটপ মার্কেটে তোশিবার দীর্ঘদিনের নেতৃত্ব দুর্বল হতে শুরু করে। এই ধরনের বিতর্কের মধ্যে জড়িয়ে থাকার মাঝেই তোশিবার নেওয়া একটি ভুল ডিসিশন তাদের জন্য অত্যন্ত ব্যয়বহুল প্রমাণিত হয়। মূলত 1990-এর দশকের শুরু থেকেই ডিভিডি টেকনোলজির উন্নয়ন এবং বাণিজ্যিকীকরণে তোশিবা প্রচুর ইনভেস্টমেন্ট করতে শুরু করে, যার ধারাবাহিকতায় 1996 সালে বিশ্বের প্রথম ডিভিডি প্লেয়ারগুলোর একটি বাজারে নিয়ে আসে তোশিবা। এরপর হাই ডেফিনেশন ভিডিওর ফরম্যাটের যুগ শুরু হলে তোশিবা এইচডি ডিভিডি প্রযুক্তির উপর বড় ধরনের বিনিয়োগ করতে শুরু করে। অন্যদিকে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী সনি কাজ করছিল ব্লু-রে প্রযুক্তি নিয়ে। ফলে পরবর্তী কয়েক বছর ধরে ডিভিডি এর পরবর্তী স্ট্যান্ডার্ড হিসেবে নিজেদের প্রযুক্তিকে মার্কেটে প্রতিষ্ঠিত করতে দুই কোম্পানির মধ্যে তীব্র প্রতিযোগিতা চলতে থাকে। তবে শেষ পর্যন্ত বিশ্বের বড় বড় ফিল্ম স্টুডিও এবং ইন্ডাস্ট্রির গুরুত্বপূর্ণ পার্টনাররা ব্লু-রের পক্ষেই অবস্থান নিতে শুরু করে। ফলে এইচডি ডিভিডিকে ঘিরে তোশিবার পুরো স্ট্র্যাটেজি ব্যর্থ হয়ে যায়। ফলস্বরূপ 2008 সালে তোশিবা এইচডি ডিভিডি উৎপাদন বন্ধ করে দেয়। রয়টার্সে প্রকাশিত 2008 সালের একটি রিপোর্ট থেকে জানা যায়, এইচডি ডিভিডি প্রযুক্তির ডেভেলপমেন্ট এবং মার্কেটিংয়ের পেছনে করা বিনিয়োগ থেকে তোশিবার প্রায় 100 বিলিয়ন ইয়ান বা প্রায় $986 মিলিয়ন ক্ষতি হয়েছিল। তবে তোশিবার জন্য সবচেয়ে বড় এবং সবচেয়ে ক্ষতিকর সংকটটি আসে নিউক্লিয়ার এনার্জি বিজনেস এবং তাদের কর্পোরেট গভর্নেন্সকে ঘিরে। মূলত 2006 সালে গ্লোবাল নিউক্লিয়ার ইন্ডাস্ট্রিতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে তোশিবা $5.4 বিলিয়ন ওয়েস্টিংহাউস ইলেকট্রনিক অধিগ্রহণ করে। ইনিশিয়ালি এই চুক্তিটিকে কোম্পানিটির সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক সাফল্যগুলোর একটি হিসেবে দেখা হয়েছিল। কিন্তু 2011 সালে জাপানের ফুকুশিমা নিউক্লিয়ার দুর্ঘটনার পর বিশ্বজুড়ে নিউক্লিয়ার এনার্জির প্রতি আস্থা কমতে শুরু করে। এর প্রভাব সরাসরি ওয়েস্টিংহাউসের ব্যবসার উপরেও পড়ে। একই সময়ে যুক্তরাষ্ট্রের জর্জিয়া এবং সাউথ ক্যারোলিনায় চলমান একাধিক নিউক্লিয়ার নির্মাণ প্রকল্পে বিলম্ব, ব্যয় বৃদ্ধি এবং অ্যাকাউন্টিং সংক্রান্ত নানা জটিলতা দেখা দেয়। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে 2016 সালে তোশিবা ওয়েস্টিংহাউস সম্পর্কিত প্রায় $2.3 বিলিয়ন ইম্পায়ারমেন্ট লস ঘোষণা করতে বাধ্য হয়। ফলে 2017 সালের মধ্যে ওয়েস্টিংহাউস ব্যাংক্রাপসির জন্য আবেদন করে। ফরচুনের তথ্য অনুযায়ী এই ঘটনায় তোশিবার মোট ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় $9 বিলিয়ন। একই সঙ্গে কোম্পানিটির দায় $9.8 বিলিয়ন ছাড়িয়ে যায়। এই সময় পরিস্থিতি সামাল দিতে তোশিবাকে তাদের সবচেয়ে মূল্যবান কিছু সম্পদ বিক্রি করতে বাধ্য হতে হয়।
এর মধ্যে ছিল তাদের অত্যন্ত লাভজনক মেমোরি চিপ বিজনেস, যা প্রায় $18 বিলিয়ন বিক্রি করা হয়। পরবর্তীতে ওয়েস্টিংহাউসকেও $4.8 বিলিয়ন বিক্রি করে দেয়া হয়। অর্থাৎ একসময় যে অধিগ্রহণকে তোশিবার সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক সাফল্য বলা হয়েছিল, শেষ পর্যন্ত সেটি কোম্পানির ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল এবং ক্ষতিকর সিদ্ধান্তে পরিণত হয়। অন্যদিকে তোশিবার আর্থিক চাপ বাড়তে থাকলে কোম্পানিটির ভেতরে আরও বড় একটি সংকট ধীরে ধীরে বড় হতে শুরু করে। মূলত বেশ কয়েক বছর ধরে তোশিবা তাদের ফিন্যান্সিয়াল রেজাল্টে নিয়মিতভাবে কারচুপি করে আসছিল। টপ ম্যানেজমেন্টের পক্ষ থেকে অবাস্তব প্রফিট টার্গেট পূরণের চাপের কারণে একাধিক এক্সিকিউটিভ এবং ম্যানেজার আর্নিংস বাড়িয়ে দেখাতে শুরু করে। একই সাথে কোম্পানির ক্ষতিগুলো ইচ্ছাকৃতভাবে দেরিতে রেকর্ড করা হতো এবং বিভিন্ন অ্যাকাউন্টিং এস্টিমেটকে ইচ্ছাকৃতভাবে পরিবর্তন করা হতো। এমনকি এই অনিয়ম তোশিবার কোনো একটি ডিপার্টমেন্টে সীমাবদ্ধ ছিল না, বরং একাধিক ডিভিশন জুড়ে প্রায় 7 বছর ধরে চলতে থাকে এই অ্যাকাউন্টিং মিসরিপ্রেজেন্টেশন। পরবর্তীতে 2015 সালের একটি তদন্তে উঠে আসে এই অ্যাকাউন্টিং ইরেগুলারিটিজের পরিমাণ ছিল প্রায় $151 বিলিয়ন বা প্রায় $1.22 বিলিয়ন। এমনকি কিছু হিসাব অনুযায়ী প্রফিট বাড়িয়ে দেখানোর মোট পরিমাণ প্রায় $230 বিলিয়ন পর্যন্ত পৌঁছেছিল। এই স্ক্যান্ডেলের কারণে তোশিবার সিইও হিসাও টানাকা সহ বহু সিনিয়র এক্সিকিউটিভ জড়িত ছিলেন। তদন্ত শেষে আরও উঠে আসে যে তোশিবার কর্পোরেট কালচার এমন পর্যায়ে গিয়েছিল যেখানে কর্মীদের জন্য ম্যানেজমেন্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা প্রায় অসম্ভব ছিল। পরবর্তীতে ভারপ্রাপ্ত সিইও এই ঘটনাকে কোম্পানিটির 140 বছরের ইতিহাসে সবচেয়ে ক্ষতিকর ঘটনা হিসেবে বর্ণনা করেন। ইন্টারনাল এবং এক্সটার্নাল বিভিন্ন চাপের মুখে 2018 সালে তোশিবা তাদের ল্যাপটপ বিজনেসের 80.1% শার্পের কাছে বিক্রি করে দেয় এবং 2020 সালের মধ্যে বাকি 19.9% শেয়ার বিক্রি করে সম্পূর্ণভাবে এই মার্কেট থেকে বেরিয়ে আসে। এর পরের বছরগুলোতে কোম্পানিটি মূলত রিস্ট্রাকচারিং, গভর্নেন্স ডিসপিউট এবং ইনভেস্টরদের সঙ্গে চলমান টানাপোড়েনের মধ্যেই সময় পার করে। 2020 সালে আবারও কিছু অতিরিক্ত অ্যাকাউন্টিং ইরেগুলারিটিস সামনে আসে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। একই সঙ্গে শেয়ারহোল্ডার মিটিং, ভোটিং প্রসিডিউর এবং অ্যাক্টিভিস্ট ইনভেস্টরদের সঙ্গে সম্পর্ক ঘিরে একাধিক বিতর্ক কোম্পানিটির প্রতি মানুষের আস্থাকে আরও দুর্বল করে দেয়, যার প্রভাবে 2023 সালে তোশিবার নেট প্রফিট 35% কমে $126.57 বিলিয়ন বা প্রায় $940 মিলিয়ন নেমে আসে। এই সময়ের মধ্যে একাধিক প্রাইভেটাইজেশন প্রপোজাল, বোর্ডরুম কনফ্লিক্ট এবং কোম্পানি ব্রেকআপ প্ল্যান সামনে আসে। তোশিবা সমাধান হিসেবে কোম্পানিটিকে ইনফ্রাস্ট্রাকচার, এনার্জি, ডিভাইস এবং অ্যাসেট ম্যানেজমেন্টের মতো বিভিন্ন সেক্টরে আলাদা আলাদা ইউনিটে ভাগ করার প্রস্তাব দেয়, কিন্তু শেয়ারহোল্ডাররা বারবার এই প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করায় পুরো রিস্ট্রাকচারিং প্রক্রিয়ায় অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। ফলে শেষ পর্যন্ত জাপান ইন্ডাস্ট্রিয়াল পার্টনার্সের নেতৃত্বে একটি কনসোর্টিয়াম তোশিবার সম্পূর্ণ বাইআউটের উদ্যোগ নেয়। দীর্ঘ অনিশ্চয়তার মধ্যে থাকার পর কোম্পানিটি প্রায় $2 ট্রিলিয়ন বা প্রায় $13.4 বিলিয়ন মূল্যের একটি টেকওভার অফার গ্রহণ করে। 2023 সালে টেন্ডার অফার সফলভাবে সম্পন্ন হয় এবং একই বছরের 20 ডিসেম্বর তোশিবা আনুষ্ঠানিকভাবে একটি পাবলিকলি লিস্টেড কোম্পানি হিসেবে তার 74 বছরের যাত্রার ইতি টানে। ফলে শেষ পর্যন্ত ভুল সিদ্ধান্ত, স্ক্যান্ডাল আর আস্থাহীনতার ভারে ভেঙে পড়ে তোশিবা।